আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মীরা ফেরদৌস। ঈদযাত্রা তৃতীয় দিনে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে 15 জন সহ 5 জেলায় প্রাণ গেল, 22 জনের, আহত আরও 11 জন। ভোরে টাঙ্গাইলে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সরাতইলে রড বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। এদিকে বগুড়াতে বাবা ও মেয়ে এবং নওগাঁয় ট্রাক চাপায় 2 জন নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। চট্টগ্রাম থেকে রড বোঝাই ট্রাক 30 জন যাত্রী নিয়ে উত্তরাঞ্চলে যাচ্ছিল। সোমবার ভোর 4:30টায় ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কালীহাতির সরাতইলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার কাজ শুরু করে। ট্রাকের নিচ থেকে একে একে 15 জনের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত হয় আরও 7 জন। গাড়ি মনে করো উল্টি খাইছে, উল্টি খাওয়ার পরে মাটিতে এসে মাথা ঠেয়ে গেল। ব্যাপার কি বলে মাটি খোঁড়া শুরু করে দিচ্ছে। টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে মরদেহ। আমরা ধারণা করছি প্রাথমিকভাবে যে হয়তো নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটা ঘটে। আমরা লাশের পরিচয়টা শনাক্ত হয়নি, তবে আমাদের প্রক্রিয়াধীন আছে। আশা করি আমরা খুব শীঘ্রই পরিচয় পাবো। এদিকে বগুড়া ঢাকা রংপুর মহাসড়কে অজ্ঞাত বাহনের ধাক্কায় বাবা ও মেয়ের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় নিহতের স্ত্রী। মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে আলাদা দুর্ঘটনায় 1 জন নিহত ও 3 জন আহত হয়। এছাড়া শ্রীনগরে পিকআপ ভ্যানে আগুন লাগানোর ঘটনায় 1 ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। নগর পত্নীতলা ট্রাম ট্রাকের চাপায় 2 জনের মৃত্যু হয়েছে। টাঙ্গাইলে যমুনা সেতু গোল চত্বরে ট্রাক চাপায় 1 জন নিহত হয়েছেন। ঝালকাঠির রাজাপুরে এসকেভেটর ভেহিকুল ধাক্কায় 1 জনের মৃত্যু হয়। লামিয়া তানজিন মাহমুদ, আরটিভি। ঈদ উদযাপন উপলক্ষে রাজধানী ছাড়তে শুরু করেছে ঢাকাবাসী। রেলে অগ্রিম টিকেটে ঈদ যাত্রা তৃতীয় দিন আজ সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে একে একে ছেড়ে যাচ্ছে বিভিন্ন রুটের ট্রেন। তবে আজও রংপুর এক্সপ্রেস শিডিউল বিপর্যয়ে পড়ায় ভোগান্তিতে পড়ে যাত্রীরা। তারা বলছেন, গরমে অপেক্ষা করতে করতে তাদের অসহনীয় ভোগান্তি পোহাতে হচ্ছে। এদিকে ট্রেনের মতো বাস টার্মিনালগুলোতেও রয়েছে যাত্রীদের চাপ। বাস ভাড়া বাড়ানো সহ নানা অভিযোগ রয়েছে ঘরমুখো মানুষের। সরকারের কাছে একটা দাবি থাকবে, রেলের লাইনটা যেন ডাবল করলে তাহলে এভাবে আর জনগণের এত ভোগান্তি হবে না। আবার তো এভাবে যে ট্রেন বিলম্বর কারণে আমরাও তো ভোগান্তির শিকার হচ্ছি। বিশেষ করে ছাদে যেন না উঠে আর যেন মোটামুটি সেফটি মেনটেন করে ট্রেনের ভিতরে যাতায়াত করে, সেটাই আমি চাই। ট্যাক্স কাটা নেওয়ার সময় আমার 1 সেকেন্ড পরিমাণ সময় লাগে না, আর এই স্টেশনে আসে ঘন্টার পর ঘন্টা, কেন ভোগান্তি হবে? দর্শক, এই মুহূর্তে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে ঈদযাত্রার খোঁজ খবর রাখছেন সহকর্মী বিপুল দেব রায়। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। বিপুল, বাস টার্মিনালে যাত্রীর চাপ কেমন দেখছেন? এছাড়া বাড়তি ভাড়া নেওয়া বন্ধে প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? বিস্তারিত জানাবেন আমাদের। মীরা, সকাল থেকে আমরা রাজধানীর বেশ কয়েকটি বাস টার্মিনাল এবং রেলওয়ে স্টেশনগুলো ঘুরে দেখেছি এবং সেখানকার যে চিত্র, আমরা রেল স্টেশনে যাত্রীদের ব্যাপক চাপ রয়েছে সেটা আমরা আগের সংবাদগুলোকে জানিয়ে দিয়েছি। ঠিক একই চিত্র বাস টার্মিনালগুলোতে আছে। তবে আপনি জানেন, কিছুক্ষণ আগে রাজধানীতে একেবারে ঝুম বৃষ্টি নামে। এই ঝুম বৃষ্টিতে কিছুটা বিঘ্ন ঘটে যাত্রীদের, অর্থাৎ টিকিট কাটা নিয়ে বিভিন্ন তারা যাত্রার যে বিলম্বের যে বিষয়টি সেটি আমরা হতে দেখেছি। এবং আমি যে টার্মিনালটি আছি সায়দাবাদ টার্মিনালে, এর আগেও কিছুক্ষণ আগে বেশ কিছু যাত্রীদের উপস্থিতি দেখেছি, কিন্তু অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে এখন হয়তো যাত্রীদের আসা যাওয়ার একটু সমস্যা হওয়ার কারণে কিছুটা যাত্রী সংখ্যা কমে গেছে। এবং আমরা যাদের সাথে কথা বলার চেষ্টা করেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে বিশেষ করে টিকিট না পাওয়ার যে ভোগান্তিটি সেটি তারা পাচ্ছেন, এবং অর্থাৎ এই টিকিট নাই বলে যে সংকটটা তৈরি করেছে এখানকার যারা কাউন্টারের যারা দায়িত্ব রয়েছেন তারা, এবং এটা যাত্রীদের অভিযোগ। তারা বলছেন যে বাড়তি ভাড়া আদায় করার জন্যই তারা এই টিকিট সংকটের যে বিষয়টি সেটি তারা বলছেন। তবে আমরা এখানকার যারা বাস কাউন্টার এবং অন্যান্য যারা কর্তৃপক্ষ রয়েছে, বাস কর্তৃপক্ষ রয়েছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে ওই ধরনের কোনো সংকট নেই এবং যাত্রীদের আগের তুলনায় একটু চাপ কমেছে। তারা বলছেন যে ধরনের যাত্রী পাওয়ার কথা সেটা হয়তো আজকে থেকে একটু কমে এসেছে, সেটা আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে
আইনশৃঙ্খলা যে পরিস্থিতি সেটা আমরা দেখেছি, যে উপস্থিতি বিভিন্ন বাস টার্মিনালে পুলিশ প্রশাসনের কন্ট্রোল রুম এবং র্যাবের কন্ট্রোল রুম আমরা দেখতে পেয়েছি। সেই সাথে এখানে স্বেচ্ছাসেবী টিমগুলো কাজ করছেন এবং ট্রেন এবং বাসের উভয় ক্ষেত্রে আমরা দেখেছি র্যাব এবং পুলিশের গোয়েন্দা সংস্থার টিম কাজ করছে। তবে যেটি জানানো হচ্ছে যে ভাড়া নেওয়ার যে অভিযোগ এবং বাড়তি ভাড়া নেওয়ার যে অভিযোগ, সেই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত কোনো ম্যাজিস্ট্রেট বা কারো দায়িত্বশীল কোনো কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা দেখিনি এবং যাত্রীরা বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে সাপোর্ট দেওয়া হচ্ছে বলেও জানানো হলো, তারা ওই ধরনের সাপোর্ট পাচ্ছে না। তো নিরাই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আজই আপনাকে ধন্যবাদ। এদিকে নারীর টানে ছুটছেন ঘরমুখো মানুষ। অন্যান্য দিনের চেয়ে গণপরিবহনের চাপ বেড়েছে দ্বিগুণ। অভিযোগ উঠেছে গণপরিবহনের স্বাভাবিক ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এতে ঝুঁকি নিয়ে ট্রাক, পিকআপ, মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছেন অনেকে। এদিকে উত্তরবঙ্গের 25 জেলার মানুষের একমাত্র প্রবেশ মুখ কালিয়াকৈর চন্দ্রাতে সকাল থেকে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। একই চিত্র ঢাকার আশুলিয়া, নবীনগর, চন্দ্রা মহাসড়কেও। দেশের উত্তর পশ্চিমাঞ্চল থেকে ঢাকা ও তার আশপাশের কোরবানির পশুর হাটে ঢুকছে পশুবাহী ট্রাক। এতেও বাড়ছে যানজট, মন্থর হচ্ছে যানবাহনের গতি। ঈদে ঘরমুখো মানুষের বাড়ি ফেরার আরও খবর জানাতে আশুলিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী ওমর ফারুক। ফারুক, বৃষ্টির পর সড়কে যানবাহনের চাপ বেড়েছে কিনা, এছাড়া যাত্রীরা ভাড়া সহ অন্য কোনো ভোগান্তির অভিযোগ করেছে কিনা জানাবেন আমাদের। লীরা, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে জানিয়ে রাখি, আজ কিন্তু গার্মেন্টস কারখানাগুলোর প্রায় 90% গার্মেন্টস কারখানা, শিল্পাঞ্চল আশুলিয়ার যে গার্মেন্টস কারখানাগুলো রয়েছে সেগুলো ছুটি হয়েছেন। ছুটির পরে কিন্তু এই নবীনগর, চন্দ্রা মহাসড়ক, বাইপেল, আবদুল্লাপুর মহাসড়কে কিন্তু উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি। যাত্রী সাধারণের, শিল্পাঞ্চলের যে শ্রমজীবী মানুষ, তারা গার্মেন্টস ছুটির পর কিন্তু তাদের নারীর টানে তাদের যে নিজ নিজ গন্তব্যস্থলে রওনা হয়েছেন এবং মহাসড়কে তারা ভিড় করছেন। তো আমি যদি আপনাকে জানিয়ে রাখি, একটু দেখাই যে নবীনগর চন্দ্রা মহাসড়ক কিন্তু এই মুহূর্তে প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কে কিছুক্ষণ আগেই কিন্তু বৃষ্টি হয়েছে, আর বৃষ্টিতে কিন্তু এই মহাসড়কে নারীর টানে ঘরে ফেরা যে যাত্রীরা মহাসড়কে বেরিয়েছিলেন, তারা কিন্তু বৃষ্টিতে ভিজে নানা ভোগান্তির শিকার হয়েছেন। তো শিল্পাঞ্চল আসলে কিন্তু পুলিশ বাহিনী যেটি রয়েছে, তারা আমরা প্রায় 3,000-এর অধিক পুলিশ কিন্তু এই নিরাপত্তা, যাত্রীদের নিরাপত্তা এবং যানজট নিরসনে কাজ করে চলেছেন। তারা যেমনটা বলছেন, তারা কিন্তু যাত্রীদের নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন এবং মহাসড়কে যাতে যানজটের সৃষ্টি না হয় তারা কিন্তু সেই দিকে লক্ষ্য রাখছেন এবং কাজ করে চলেছেন। এর পাশাপাশি কিন্তু কিছু স্বেচ্ছাসেবী সংগঠন আমরা মহাসড়কে দেখেছি, তারা কাজ করছেন। তো যাত্রীদের কাছ থেকে আমরা যেমনটা অভিযোগ পেয়েছি, তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন, তারা বলছেন যে বাসের ভাড়া যেটি স্বাভাবিক সময়ের চাইতে দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে। নবীনগর এবং বাইপেল যে কাউন্টারগুলো রয়েছে, সেই কাউন্টারগুলোতে দাঁড়িয়ে থাকা যাত্রীরা কিন্তু আমাদেরকে এমনটাই জানিয়েছেন। তো শিল্পাঞ্চল আশুলিয়া থেকে ঈদ যাত্রা নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। লীলা, জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার ডেটল কোরবানির হাট প্রসঙ্গ। কোরবানি ঈদকে সামনে রেখে রাজধানীর অস্থায়ী পশুর হাটগুলো ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকার ও খামারিরা গরু নিয়ে আসছেন হাটে। তবে ক্রেতাদের উপস্থিতি থাকলেও বেশিরভাগই এখনও দাম যাচাই করে ফিরে যাচ্ছেন। ব্যবসায়ীদের আশা, প্রতি বছরের মতো এবারও ঈদের শেষ মুহূর্তে কেনাবেচা জমে উঠবে। এদিকে পশুর দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। হাটের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়েছেন বাড়তি ব্যবস্থা। জাল টাকা শনাক্তে ব্যাংকের পক্ষ থেকে বসানো হয়েছে বিশেষ মেশিন। পাশাপাশি নিরাপদে টাকা জমা দেওয়ার সুবিধা রাখায় হয়েছে ব্যাংকিং ব্যবস্থাও। একটা গরুর দাম মনে করেন যে 6 লক্ষ, সে গরুর দাম বলছে হলো 3,20,000, 2,80,000। যে পরিমাণে গরু উঠছে মন ভরে গেছে, বাট ওনারা যেই পরিমাণে দাম চাচ্ছে কেনার মতো সাধ্য নাই। আমরা গরু কিনে আনিছি 2,00,000-2,50,000 টাকা দিই, তারা 1,20,000 টাকা দাম বলছে। 15 বছর থেকে একটু বেশি দাম, খাদ্য ফিডের দাম বেশি, তো এই কারণে একটু বাড়তি আছে দাম। এই হাটে কখনো গরু থাকে না, এই হাটের ঈদের আগের দিন গরু দড়ি বিক্রি হয়। দর্শক, এই মুহূর্তে রাজধানীর দিয়াবাড়ি পশুর হাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রহিম।
আর রহিম, ঈদের তো আর মাত্র 3 দিন বাকি, তো হাটে পশু কেনা বেচা কেমন দেখছেন? এছাড়া দাম নিয়ে কোনো অভিযোগ আছে কিনা, আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন এই বিষয়ে বিস্তারিত জানাবেন। আমরা সকাল থেকেই কিন্তু রাজধানীর দিয়াবাড়ি বাজারে রয়েছি। এই পশু হাটটিতে কিন্তু আমরা যেমনটি দেখেছি সকালের ক্রেতা কিছুটা কম থাকলেও কিন্তু আমরা বেলা বাড়ার সাথে সাথে যেমনটি দেখেছি এখন কিন্তু ভরপুর ক্রেতা রয়েছে এই বাজারে। এবং এ বাজারে যেমনটি আমরা দেখতে পেয়েছি যে বড় গরুর কিছুটা চাহিদা কম থাকলেও ছোট গরু কিন্তু ব্যাপকভাবে ক্রেতারা কিনছেন এবং চাহিদা রয়েছে বলে ব্যাপারীরা জানিয়েছে। এছাড়া আমরা যেমনটি দেখছি যে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, বেলা 11টার পর থেকে কিন্তু মুষলধারে বৃষ্টির জন্য কিন্তু কয়েক ঘন্টা বেচা কেনা কিছুটা স্থবির থাকলেও বৃষ্টি থেমে যাওয়ার পরে কিন্তু এখন পুরো বাজারে কিন্তু ক্রেতাদের কিন্তু চাপ রয়েছে। এবং এখন পর্যন্ত ব্যবসায়ীরা যেমনটি জানিয়েছেন যে তাদের বেচা বিক্রি যেমনটি গ্রাহকরা আসছেন, দাম বলছেন এবং তাদের কাঙ্ক্ষিত যে দাম সেটি বলছে। অনেকেই যাদের 10টা থেকে 12টা গরু নিয়ে আসছিল তারাও কিন্তু তাদের গরু সেল দিতে পারছে বলে ব্যবসায়ীরা জানিয়েছে। এছাড়া ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, তারাও কিন্তু গরু কিনে বেশ সন্তুষ্ট এই বাজার থেকে। এছাড়া একটি বিষয় জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু বাজার কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু জাল টাকা শনাক্তকরণের জন্য বিভিন্ন ধরনের মেশিন রাখা হয়েছে। এছাড়া টাকা গণনার জন্য মেশিন রাখা হয়েছে। এছাড়া প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অসুস্থ গরু কিংবা যে কোনো সন্দেহজনক গরু দেখার জন্য কিন্তু প্রাণী সম্পদ মন্ত্রণালয় রয়েছে, এখানে তাদের বিভিন্ন বুথ রয়েছে। এছাড়াও যদি একটু জানিয়ে রাখতে চাই, পুলিশ থেকে শুরু করে সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পুরো বাজার জুড়ে। সব মিলিয়ে বলা যায় যে এই যে কুরবানির পশুর হাট, সেখানে বেচা বিক্রি ভরপুর জমে উঠেছে। আর 2 দিন পরে যেহেতু কুরবানির ঈদ, সেই ক্ষেত্রে বাজার জমে উঠেছে এবং সার্বিকভাবে নিরাপত্তা এবং যে কোনো সকল ধরনের দুর্ঘটনা রোধের জন্য কিন্তু পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর দিয়াবাড়ি পশুহাট থেকে সর্বশেষ। রহিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে কোরবানির পশুর হাটের আরও খবর জানাতে দিনাজপুরের ঘোড়াট উপজেলার রানীগঞ্জ পশুর হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, হাটে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন? এছাড়া কোন সাইজের গরুর চাহিদা বেশি, দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। জি নীরা, আপনি যেমনটি বলছিলেন, আসলে আমি এখন অবস্থান করছি ঘোড়াঘাটের রানীগঞ্জের ঐতিহ্যবাহী পশুর হাটে। আপনি যেমনটি বলছেন, আসলে এই হাটে কিন্তু আমি সকাল থেকে দেখেছি যে এখানে প্রচুর পরিমাণ ছোট থেকে বড় গরুকে এখানে উঠেছে। বিশেষ করে আপনি জানিয়ে রাখি যে আসলে বড় গরু থেকে মাঝারি যে গরু রয়েছে সেগুলোর কিন্তু চাহিদা অনেকটাই কিন্তু বেশি রয়েছে। আমরা যেমনটি এখানকার দেখেছি যে এখানে কিন্তু সকাল থেকে এখন প্রায় আপনার 15 থেকে এখানে আমদানি হয়েছে। এখানে এত গরুর চাপ, যার জন্য আমরা কিন্তু গরুর মূল হাট তার ভিতরে কিন্তু আমরা প্রবেশ করতে পারিনি। তবে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি একটু বলি, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু অনেকটাই চোখে পড়ার মতো রয়েছে। এখানে পুলিশ বাহিনীর পাশাপাশি কিন্তু সাদা পোশাকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। তারা এখানে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য কাজ করছে এবং কোনো প্রকার জাল টাকা এখানে কেউ যেন ব্যবহার করতে না পারে সেই জন্য ব্যাংক থেকে এখানে বুথের ব্যবস্থা করা হচ্ছে, অর্থাৎ ডিজিটাল মেশিনের মাধ্যমে কিন্তু টাকা লেনদেন করা হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এছাড়াও কিন্তু এই যে গুয়াহাটি অর্থাৎ গরুর যে পশুর যে হাট রয়েছে, সেই হাটের কিন্তু প্রায় 16টি সিসিটিভির ক্যামেরায় কিন্তু এখানে স্থাপন করা হয়েছে এবং কোনো প্রকার দালাল চক্র বা কোনো প্রকার ছিনতাইকারী যেন এই হাটে প্রবেশ করতে না পারে এবং কোনো প্রকার ব্যবসায়ীদের যেন ক্ষতি না করতে পারে, সেই বিষয়ে কিন্তু এখানকার হাট কর্তৃপক্ষ কিন্তু এখানে নজর রেখেছে। এছাড়া কিন্তু বলা চলে এখানে আরেকটি বিষয়, আপনাকে সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে এখানে যদি গরুর জন্য একটি আবাসিক ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ গরু যদি কেউ কিনে এই হাটে রেখে যেতে চায় সেই ব্যবস্থাও কিন্তু করা হয়েছে এবং আমদানিকারকরা গরুর যে ব্যবসায়ী তারা যদি রেস্ট করতে চায় সেই তাদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ শেষ সময় কিন্তু ভারতীয় গরু না আসার কারণে দেশি গরুর প্রতি চাহিদা কিন্তু এখানকার ব্যবসায়ী এবং ক্রেতাদের মধ্যে রয়েছে। তো নীরা, এই ছিল আমার কাছে দিনাজপুরের ঘোড়াঘাটের রানীগঞ্জ পশুর হাট থেকে সর্বশেষ পরিস্থিতি। আজিজ, আপনাকে ধন্যবাদ। ঈদের দিন সকাল 7:30টায় জাতীয় ঈদগাহ মাঠে প্রথম নামাজ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক
আব্দুস সালাম। বেলা 11:30টার দিকে ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, ঈদগাহ মাঠে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নামাজে অংশগ্রহণ করবেন। এরপর বায়তুল মোকাররম মসজিদে সকাল 8টায় নামাজ আদায় হবে। এছাড়া ঈদের দিন কোরবানির বর্জ্য 8 ঘন্টার মধ্যে পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে বলে জানান প্রশাসক। কোরবানির বর্জ্য ড্রেনে না ফেলার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা না থাকলে বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব না। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার। অলরেডি 1.4 বিলিয়নের একটা এগ্রিমেন্ট গতকাল সই হয়েছে, বাজেট সাপোর্ট সহ কিছু প্রজেক্ট সহ। এছাড়াও আরও আগামী দিনের জন্য বিশেষ করে রিনিউয়েবল এনার্জি, সোলার, বিশেষ করে এখানে একটা কি সাপোর্ট দেওয়া যায় রিনিউয়েবল এনার্জির জন্য। বাট 2 বিলিয়নের মতো একটা আলোচনা চলছে ওদের সাথে। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আজ। মিনায় গমন ও অবস্থানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় হজের এই কার্যক্রম। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো মুসল্লির লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর পুরো পরিবেশ। বিস্তারিত জানাচ্ছেন আলমগীর শেখ। স্থানীয় সময় বাদ আসর ইহরামের সাদা পোশাকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হজযাত্রীরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মক্কা থেকে মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। কেউ বাসে, কেউ বা হেঁটে পৌঁছান মিনার বিশাল তাঁবুনগরীতে। সাদা ইহরামে আচ্ছাদিত লাখো মানুষের এ যাত্রায় সৃষ্টি হয় এক অনন্য পরিবেশ। ইসলামী বিধান অনুযায়ী 8 জিলহজ হাজিরা মিনায় অবস্থান করবেন এবং সেখানে ফজর থেকে ঈশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। মিনায় রাত যাপনের পর 9 জিলহজ মঙ্গলবার তারা রওনা হবেন আরাফা ময়দানের উদ্দেশ্যে। আগামীকাল আরাফা ময়দানে অবস্থানের মধ্য দিয়ে সম্পন্ন হবে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা। এরপর মুজদালিফা ও শয়তানকে পাথর নিক্ষেপ সহ বাকি আনুষ্ঠানিকতা পালন করবেন হাজিরা। চলতি বছর আরাফা ময়দানে হজের খুতবা প্রদান করবেন শায়েখ আলী বিন আব্দুল রহমান আল হুদাইফি। আধ্যাত্মিক আবহ, ত্যাগ ও আত্মশুদ্ধির বার্তা নিয়ে শুরু হওয়া পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিয়োজিত রয়েছেন সৌদি কর্তৃপক্ষ। আলমগীর শেখ, RTV। চাইলে বিদ্যমান আইনে 30 দিনের মধ্যে রামিসা হত্যাকাণ্ডের বিচার সম্ভব। তবে পুলিশের গাফিলতি বিচার ধীরগতির প্রধান কারণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট এলিনা খান। আর সাজা বাস্তবায়নে দেরির ক্ষেত্রে সরকারি আইনজীবী উচ্চ আদালতের কালক্ষেপণকে দুষলেন জ্যেষ্ঠ আইনজীবী ফাউজিয়া করিম। GM মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। আমার মাসুমে বাচ্চাটা কি অপরাধ করছে নির্মমভাবে। পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার শিশু রামিসার বাবার আর্তনাদ। নৃশংস এই হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে ক্ষোভে ফুঁসছে দেশ। সোচ্চার রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী, আশ্বাস রাষ্ট্রপ্রধানেরও। এই অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই। তবুও শঙ্কা, বিচার হবে তো? এটা বড় যুবক 15 দিন, এরপর আরেকটা বড় কোনো ঘটনা পড়বে, এটা ধার করে চলে যাবে। শেষ। শঙ্কাটা মূলত অতীতের বিচারহীনতা ও বিচারে দীর্ঘসূত্রিতা থেকে। তথ্য বলছে গেল 16 মাসে সারা দেশে 580 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। 1.5 যুগে 1.5 লক্ষাধিক ধর্ষণ মামলায় সর্বোচ্চ সাজা হয়েছে মাত্র 5 জনের। যদিও কঠোর আইন আছে, গ্রেপ্তারকৃত আসামিরা দোষ স্বীকারও করছে, তবুও বিচার দ্রুত করা যাচ্ছে না। কিন্তু কেন? DNA টেস্টিং হয়েছে কিনা, সিমেন্স ঠিক আছে কিনা, মেডিকেল পরীক্ষা ঠিক আছে কিনা, সাক্ষী আছে কিনা, এগুলো না হলে তো হবে না। আপনি এখানে শেষ কথা বলছেন, আসল কথা তো একদম সর্বোচ্চ বিচারালয়ে আপনার বিচার হবে। তো সর্বোচ্চ বিচারালয়
ওই যেতে যেতেই তো আপনাকে 20 বছর কাটাতে হয় অনেক। রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডে এবার দাবি উঠেছে জনসম্মুখে দ্রুত বিচার সম্পন্নের। যদিও বিদ্যমান আইনেই জন আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব বললেন এই আইনজীবী। পুলিশের হাত দিয়ে সুরতার রিপোর্ট, পোস্টমর্টেম রিপোর্ট, ডিএনএ টেস্ট, এভরিথিং যখন কমপ্লিট হয় তখন এটা বিচারালয়ে যায়। বিচারালয়ে যখন যায় তখন সেখানে পিপি সাহেব থাকেন, এপিপি সাহেব থাকেন এবং সাক্ষী, জাজ, বিচারকরা সবাই মিলে এই মামলাটাকে তখন শেষ করতে পারে এবং সেটা করতে পারে। মানে অসম্ভব কিছু না যে এটা দ্রুত করা যাবে না। তবে অপরাধ বিশেষজ্ঞের মতে ধর্ষণের মতো অপরাধ রুখতে দ্রুত বিচারের পাশাপাশি সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে হবে, দায়িত্ব নিতে হবে সবার। যখন কোনো একটা ঘটনার সৃষ্টি হয় তখন আমরা যতটা গতি নিয়ে আলাপ আলোচনা করি, যতটা দ্রুততার সাথে নিষ্পত্তির আশ্বাস কিংবা প্রতিশ্রুতি ব্যক্ত করি, আরেকটি ঘটনা ঘটলে আমরা পূর্বের ঘটনাটা ভুলে যাই। এই মানসিকতা পরিহার করা প্রয়োজন। রামিসা হত্যার বিচার দ্রুত শেষ করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, নিশ্চিত করা হবে নারী, শিশুসহ প্রতিটি নাগরিকের সুরক্ষা ও নিরাপত্তা। এমনটাই প্রত্যাশা সবার। শুরু থেকে যদি একটু কঠিন শাস্তি হইতো তাহলে বাচ্চাদের নির্যাতন হইতো না। জিএম মাহমুদ, আরটিভি, ঢাকা। কবি নজরুলই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন মূল অনুপ্রেরণা, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে শাহবাগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। তিনি বলেন, সাম্য আর মানবতার বাণী বহন করেছে নজরুলের সাহিত্য। জাতীয় সব আন্দোলন সংগ্রামে তার গান, কবিতা অনুপ্রেরণা জুগিয়েছে। জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক দল ও সাহিত্যপ্রেমী মানুষ। আমরা যখন কারাগারে যাই তখন নজরুলের গান গাইতে গাইতে যায়। আমাদের উপর যখন রিমান্ডে নিপীড়ন করা হতো তখন নজরুলের গান আমাদেরকে টিকে থাকার জন্য, আমাদের প্রতিরোধের যে আন্তঃপ্রেরণা সেটা জাগিয়ে তুলত নজরুলের গান, কবিতা এবং সাহিত্যকর্ম। এবার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইরানের বহুল আলোচিত চুক্তি নিয়ে তৈরি হয়েছে নতুন ধোঁয়াশা। একদিন আগে চুক্তি প্রায় চূড়ান্ত বলে দাবি করলেও একদিন পরে আবার সুর বদলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, চুক্তি এখনও পুরোপুরি সম্পন্ন হয়নি। চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে দুটি প্রধান ইস্যুতে নিজেদের অবস্থান থেকে পিছিয়ে যাচ্ছে ওয়াশিংটন। এছাড়া হরমুজ প্রণালী ও পরমাণু কর্মসূচি নিয়ে দুই পক্ষের অনমনীয় অবস্থান চুক্তিকে কতদূর নিয়ে যাবে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এবার খেলার খবর। নারী টি-20 বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ নারী দল। রোববার রাতে লন্ডনের উদ্দেশ্যে দেশ ছেড়েছে টাইগ্রেসদের প্রথম বহর। সকালে দ্বিতীয় ধাপে দেশ ছাড়ে বাকি সদস্যরা। আগামী 14 জুন বার্মিংহামে নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও নেদারল্যান্ডস। তবে তার আগে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা। এরপর আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে নিগার, সুলতানা জ্যোতির দল। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।